তো হোয়াট উইল রিড, হোয়াট উইল স্টাডি, আমরা কি পড়বো? তো আমরা পড়বো আজকে এই সাবজেক্টটার নাম হচ্ছে নাটুরে। নাটুরে বলে একটা সাবজেক্ট আছে, তোমাদের জানো তো? এটা কি লিখেছি বলতো? নেচার, তাই না? নাটুরে, নাটুরে তো তারা বলবে যারা ইংরেজিটাই প্রথম শিখছে। ম্যাচিওর কি বলবে? মাটুরে। ফিউচার কি বলবে? ফুটুরে, তাই না? একটা গল্প বলবো তোমাকে একদিন, নাটুরে মাটুরে ফুটুরে গল্প আছে একটা সেরকম। তো একদিন বলবো। আজকে আমরা পড়বো নেচার। বলে স্যার আপনি বললেন ফিজিক্স পড়াবেন। ইয়েস, ফিজিক্স ইজ নাথিং বাট দ্য স্টাডি অফ নেচার। তাহলে এখানে আমি যোগ করছি স্টাডি অফ নেচার, দ্যাট ইমপ্লাইজ টু ফিজিক্স। মনে থাকবে যদি তোমাকে জিজ্ঞেস করে ফিজিক্স কি, বলবে ইট ইজ এ সায়েন্স। ওকে, what type of science? There are many type of science, but the science which studies many different natural phenomena, বিভিন্ন যে ন্যাচারাল ভৌত যে সমস্ত ঘটনাবলী আমাদের চারপাশে ঘটছে, সেটার স্টাডি হচ্ছে ফিজিক্স। এই যে আমি কথা বলছি, তোমাদের কাছে আমি নেই, আমার কথা তোমাদের কানে পৌঁছানোর, বাতাসের মধ্য দিয়ে যাওয়ার কোনো উপায় নেই। যদি সামনে বসে থাকো, কথা বাতাসের মধ্য দিয়ে যাবে, সেটাও ফিজিক্স। আর দূরে বসে আছো, কথাটা ওয়েভের আকারে যাচ্ছে, সেটাও ফিজিক্স। আমার যে ছবি দেখছো সেটাও ফিজিক্স। আমার ঘরে যে এসিটা চলছে এটাও ফিজিক্স। যে লাইট জ্বলছে, তোমার ঘরে যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, সেটাও ফিজিক্স। জানালাটা খুলে দিলে যে বাতাস আসছে সেটাও ফিজিক্স। আকাশে যে বিদ্যুৎ চমকাচ্ছে সেটাও ফিজিক্স। এখানে যদি বৃষ্টি আরম্ভ হয়, বৃষ্টির ফোঁটাগুলো নিচে পড়ছে, সেটাও ফিজিক্স। তাহলে অল দিস আর ইন দ্য নেচার, তাই না? সমস্ত যা কিছু আমি বললাম, দেখো আরো অনেক আছে, বললে এখানে বলে 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 এখানে উল্টে পড়ে যাব, বলা শেষ হবে না কোনটা ফিজিক্স নয়। সবই ফিজিক্স। আমি হাত পা নড়াচ্ছি, এটাও ফিজিক্স। ফোর্স অ্যাপ্লাই করছি হাত পা নড়াতে গেলে, মাসল ফোর্স। এই পেনটা দিয়ে লিখছি, ফ্রিকশন না থাকলে লেখা যাবে না, সেটাও ফিজিক্স। ক্লিয়ার? সো এভরিথিং ইজ, so everything in surrounding our nature and study of that surrounding is nature. তো তোমরা যদি কাউকে বলো রাস্তাঘাটে ফিজিক্স স্টাডি অফ নেচার, সে বলবে আচ্ছা তাহলে ফিজিক্স পড়তে গেলে পাহাড়ে, জঙ্গলে, নদীর ধারে, সমুদ্রের তীরে যেতে হবে, তবে আমরা নেচারটা উপভোগ করতে পারবো, ফিজিক্স পড়া হবে। ওই নেচারের কথা নয়। ন্যাচারাল লজ আর দেয়ার। এভরিথিং ইন দিস ইউনিভার্স, from celestial to terrestrial bodies to the atomic to the subatomic bodies, মহাজাগতিক, পার্থিব, ভৌত, বড় বড় বস্তু, ছোট ছোট বস্তু, অ্যাটম, নিউক্লিয়াস, তার ভিতরে যে আবার ছোট ছোট পার্টিকেল, সমস্ত কিছু একটা নির্দিষ্ট নিয়মে চলে। সেই নিয়মটাকে খুঁজে বের করাটাই ফিজিক্স। সেই নিয়মটাকে বের করে সব থেকে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করাটাই হচ্ছে ফিজিক্স। বিশ্বাস হচ্ছে না কথাটা? যদি ইলেকট্রন অ্যাটমের মধ্যে যে আছে সে যদি বলে দেয় আমি 1 সেকেন্ডের জন্য গোটা বিশ্বে যত ইলেকট্রন, ইউনিভার্সে যত ইলেকট্রন, 1 সেকেন্ডের জন্য আমরা হরতাল করব, হরতাল মানে স্ট্যাগনেট হয়ে যাব, চাক্কা জ্যাম করে দেবো, বলছে গোটা ইউনিভার্সটা একদম ধ্বংস হয়ে যাবে। যে নিয়মে ওদের ঘোরার কথা সেই নিয়মে ঘুরতে হবে। বড় বডির কথা এসো, এই বিশ্বে যত তারা, নক্ষত্র, গ্যালাক্সি আছে, সবাই সবার দিকে একটা নির্দিষ্ট করছে, নির্দিষ্ট নিয়মে ঘুরছে। কোনো একজন দুজন যদি বলে আমরা স্ট্রাইক করলাম, পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যাবে। ডিসিপ্লিনের কথা বলছিলাম না? সেই ডিসিপ্লিনটা নেচারের সব জায়গাতে আছে, তো আমাদের মধ্যে কেন থাকবে না? ওকে, তো ফিজিক্স হচ্ছে স্টাডি অফ দা নেচার অর ন্যাচারাল লস। তো ফিজিক্স পড়বো কি করে? হাউ টু স্টাডি ফিজিক্স। তাহলে ফিজিক্স কি জানতে পারলে? তো ফিজিক্সের আমি তোমাকে প্রথমে বলবো ফিজিক্স পড়ার নিয়ম হচ্ছে, এবার যে কোনো সায়েন্স, সায়েন্স মানে কি? টু নো, জানা। সায়েন্স হচ্ছে জানা। ফিজিক্স একটা সায়েন্স, বায়োলজি একটা সায়েন্স, কেমিস্ট্রি একটা সায়েন্স, বাট ফিজিক্স ইজ দা কিং অফ দা সায়েন্স। ম্যাথমেটিক্স কুইন অফ দা সায়েন্স।
রাজা হতে পারেন। বুঝতে পেরেছো? ম্যাথমেটিক্স এর জন্মই যেন হয়েছে ফিজিক্সটাকে এক্সপ্লেন করার জন্য। ফিজিক্সের বিভিন্ন থিওরিকে ম্যাথমেটিক্যালি আমরা লিখে এক্সপ্রেস করব, ফিজিক্সটাকে আমরা ল্যাঙ্গুয়েজে প্রকাশ করব ম্যাথমেটিক্স এর সাহায্যে। ফিজিক্স ইজ দ্য ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স। সেজন্য আমি বলি ম্যাথমেটিক্সটা সৃষ্টি হয়েছিল যেন ফিজিক্সটাকে প্রকাশ করার জন্য। বুঝতে পেরেছো? ফিজিক্সটার জন্য ম্যাথমেটিক্সকে প্রকাশ করার জন্য। আর কেমিস্ট্রি, যারা কেমিস্ট্রি ভালোবাসো রাগ করো না, কেমিস্ট্রির জন্ম কিন্তু হয়েছে মানুষের মনে কনফিউশন সৃষ্টি করার জন্য। কনফিউশন সৃষ্টি করার জন্য এখনই বলবে এই রিয়াকশনটা এই ক্ষেত্রে হয়, তারপরেই বলবে যে এইগুলো ব্যতিক্রম, ব্যাস তুমি কনফিউজ। ঠিক আছে কিনা? তাহলে কিং অফ দ্য সায়েন্স ফিজিক্স, কুইন অফ দ্য সায়েন্স ম্যাথমেটিক্স, এন্ড কেমিস্ট্রি ইজ কনফিউজিং সায়েন্স। রাগ করবে না, কেমিস্ট্রি ভালো লাগলে কেমিস্ট্রি পড়েও অনেক কিছু করা যায়। কেমিস্ট্রি না থাকলে আজকে করোনা থেকে বাঁচতে পারতে? এই যে টিকাটা নিলাম, আবার কেমিস্ট্রি দুর্নাম করছি, ছি ছি ছি, অন্যায়। ঠিক কিনা? তো এই ব্যাপারগুলো মাথার মধ্যে পরপর যখন আসে আমার, তখন একটা জিনিস আমি ভাবি, ফিজিক্সটা স্টাডি করা যায় কি করে? তো ফিজিক্স স্টাডি করার জন্য এনসিইআরটি বলছে দুটো নিয়ম ফলো করা। এনসিইআরটি বলছে মানে এটা ওয়ার্ল্ডের নিয়ম, সায়েন্টিস্টদের নিয়ম। এনসিইআরটি সেটাকে এলাবোরেট করে বুঝিয়েছে কি জিনিসটা। তো মনে রাখবে, ফিজিক্স স্টাডি করার জন্য, স্টাডি অফ নেচার, স্টাডি অফ ফিজিক্স বেসড অন, দেখো তোমরা কিন্তু যারা বাংলা মিডিয়ামের আছো তারা কিন্তু ভাববে না যে স্যার ইংরেজিতে লিখছে, আমি বাংলাতে বলছি, তোমরা বাংলাতেও লিখতে পারো। স্টাডি অফ ফিজিক্স মানে ফিজিক্স পড়া হয় যে যে নিয়মের উপর ভিত্তি করে, এটা নিশ্চয়ই লিখে নিতে পারবে। আর একটা কথা বলি, ফিজিক্সের বা যে কোনো সায়েন্সের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। ঠিক আছে? বায়োলজি যখন পড়বে, প্রত্যেকটা যে টার্ম, যেমন ধরো লাইসোজোম, লাইসোজোমের বাংলা যদি জিজ্ঞেস করো বায়োলজি স্যারকে, একটি চর মারো তোমার। লাইসোজোম আবার বাংলা, দেখো ইংরেজিতে তোমাকে জানতে হচ্ছে। তুই বলে মাইটোকন্ড্রিয়া, স্যার মাইটোকন্ড্রিয়া বলছেন, আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলায় বলুন না মাইটোকন্ড্রিয়া বাংলা কি। তো আমি সেটাই বলছি, সায়েন্সের কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। এই যে স্টাডি অফ ফিজিক্স বেসড অন, এটা বাংলা নিজেরা করে নেবে, বা আমি কখনো কখনো বাংলাতেও লিখবো, মানে মিক্সড বেঙ্গলি ইংলিশ, বেঙ্গলিশে পড়তে হবে। ঠিক আছে? তো সেটাই আমি বলছি, ফিজিক্স অর এনি সায়েন্স হ্যাভ নো পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট, দ্য ফিলিংস, এর ভিতরে ফিলিংসটা কি আছে সেইটা বুঝে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ তোমার নিজের হবে তারপরে। ওকে? ল্যাঙ্গুয়েজ বই থেকে হবে, তোমাকে আমার কাছ থেকে সেই ফিলিংসটা, কনসেপ্টটা নিয়ে যেতে হবে। ওকে, চলো কি বলছে, স্টাডি অফ ফিজিক্স বেসড অন, এটা ফিজিক্স আমি বলছি, এটা কিন্তু সায়েন্স, সব সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। বেসড অন টু থিংস, দুটো জিনিসের উপর নির্ভর করে আমরা যে কোনো সায়েন্সকে স্টাডি করতে পারি। নাম্বার ওয়ান যেটা, সেটার নাম হচ্ছে ইউনিফিকেশন। কি নাম? ইউনিফিকেশন, একত্রীভূতকরণ। যারা বাংলায় লিখছো তারা লেখো একত্রীভূতকরণ, ভূত প্রেতের ভূত নয়, এটা ভূতকরণ, একত্রীভূতকরণ, ইউনিফিকেশন। জিনিসটা কি? জিনিসটা কি? জিনিসটা কি ইউনিফিকেশন? হোয়াট ইজ ইউনিফিকেশন? জিনিসটা কি? বলছে নেচারের মধ্যে নানা রকম ঘটনা ঘটছে, নানা রকম রুলস এখানে অ্যাপ্লিকেবল। তোমার টার্গেটটা হবে এই রুলটা দিয়ে আর কি কি জিনিসকে আমরা ব্যাখ্যা করতে পারি, বা হাজারটা ঘটনাকে একটা রুলের সাহায্যে কি করে ব্যাখ্যা করতে পারি। রুল বলো, প্রিন্সিপাল বলো, ল বলো, একই জিনিস। নেচারের মধ্যে নানা রকম ঘটনা ঘটছে। ধরো আমি একটা এক্সাম্পল দিই, গাছ থেকে আপেল পড়ছে, বৃষ্টির ফোঁটা পড়ছে বা আপেল পড়ছে। আবার এই বিশ্বের প্রত্যেকটা বস্তু, এই পৃথিবীর সাথে সান, পৃথিবীর সাথে মুন, হ্যাঁ, বা বিভিন্ন রকম যে অবজেক্ট, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্সও আছে। দেখো দুটো আলাদা জিনিস, একটা পৃথিবীর দিকে পড়ছে আপেল, আর সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ, বা আকাশের দুটো মহাজাগতিক বস্তু, সেলেস্টিয়াল অবজেক্টের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স। দুটো জিনিসেই কিন্তু একটাই রুল মেনে চলে, দুটো আলাদা ঘটনা,
কিন্তু রুল একটাই, সেটা কি নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তাহলে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কি কি ইউনিফাই করছে, কি কি করছে, একত্রীভূত কি কি করছে? ফলিং অফ অবজেক্ট, বস্তুর পড়ে যাওয়া, দেখো বস্তুর পড়ে যাওয়া, কোন বস্তু পড়ছে উপর দিকে যাচ্ছে না, আর অ্যাট্রাকশন বিটুইন সেলেস্টিয়াল অবজেক্ট, মহাজাগতিক বস্তুর মধ্যে আকর্ষণ বল। এই দুটো ঘটনা যে একই প্রকৃতির, সেটা ইউনিফাই করলো একটা রুল, সেটা হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এটা তো গেল একদম সিম্পল এক্সাম্পল। আরো বড় বড় এক্সাম্পল শুনবে ইউনিফিকেশনের। আগে ভাবা হতো ইলেকট্রিসিটি আলাদা জিনিস, কারেন্ট যেটা চার্জ ফার্জ এসব আছে ছুটছে, তারা কারেন্ট তৈরি হচ্ছে। ম্যাগনেট আলাদা জিনিস, এই এরকম বারবার ম্যাগনেট নর্থ পোল সাউথ পোল ঝুলিয়ে দিলে উত্তর দক্ষিণে মুখ করে থাকে, হ্যাঁ এটা আলাদা জিনিস। আস্তে আস্তে আবিষ্কার হলো ওরস্টেড এক্সপেরিমেন্ট, ফ্যারাডেজ ল, অ্যাম্পিয়ারস ল, গাউস ল, সব ইউনিফাই হয়ে গেল। ল গুলো একসাথে দেখা গেল ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম ক্যান বি ইউনিফাইড বাই ম্যাক্সওয়েলস ল। ম্যাক্সওয়েলের 4টে ল আছে, সেই 4টে ল দিয়ে তুমি ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বকত্ব, এমনকি আলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সবকে একত্রীভূত করতে পারে। ওকে, তাহলে কি বলবো? হ্যাঁ বলো। হয়তো অ্যাপ ডাউনলোড করে নিতে পারছে না, ওকে অ্যাপ্রুভ না করলে হবে না। ও অ্যাপে নেই, আমি তোকে আবার বলছি তো, অরিত্রকে আজকে আমি প্রথম দেখলাম যে গুগল মিটে জয়েন করলো। ও অ্যাপের মধ্যে নেই, অরিত্র বলে অ্যাপের মধ্যে নেই। দেখি অ্যাপের মধ্যে অরিত্র আছে কিনা। এক সেকেন্ড হোল্ড, প্লিজ প্লিজ হোল্ড ফর 1 সেকেন্ড। এখন সব রেফারেল কোড, জয়েনিং রিকোয়েস্ট এসব করছে। এতদিন ধরে আমি ওয়েট করে আছি, তখন ওরা সব ছেলেকে না থাকায় ভালো, সব ফালতু ছেলে। অর্কপ্রতিম না অরিত্রদীপ? কে অরিত্রদীপ? দেখে নিচ্ছি। হ্যাঁ, সায়ন দাস, সীতমারা, অর্থদীপ রায়, এতক্ষণে ওরা মানে রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি এই যে অ্যাকসেপ্ট করছি, এবার জয়েন করতে পারবে। চলো জয়েন করো, সব অ্যাকসেপ্ট করে দিয়েছি। 30 তারিখের পর সব আউট করে দেবো। চলো যেটা বলছিলাম, পড়ার মাঝে ডিস্টার্ব করে, এতদিন কিছু করেন। ম্যাক্সওয়েলস ইকুয়েশন, ম্যাক্সওয়েলের 4টে ইকুয়েশন আছে, বুঝলে? এই 4টে ইকুয়েশন কত কিছুকে ইউনিফাই করে দিচ্ছে দেখো। ইলেকট্রিসিটি আলাদা জিনিস ছিল, ম্যাগনেটিজম আলাদা জিনিস ছিল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে এই যে লাইটটা আসছে না, আলোটা, এটা বলে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এদের সবকে ইউনিফাই করে দিচ্ছে ম্যাক্সওয়েলস ইকুয়েশন। তাহলে কি কি করছে? ইলেকট্রিসিটি দুরকম হয়, কারেন্ট আর স্ট্যাটিক, এদেরকে একত্রীভূত করে দিচ্ছে কার সঙ্গে? প্লাস, প্লাস করে দিচ্ছে কার সঙ্গে? ম্যাগনেটিজম প্লাস ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএমডব্লিউ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এটাই হচ্ছে ইউনিফিকেশন। বুঝতে পেরেছো? তাহলে ইউনিফিকেশন করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ঘটনার জন্য আলাদা আলাদা ল হলে চলবে না। সমস্ত বিশ্বের ঘটনার জন্য মিনিমাম নাম্বার অফ ল থাকবে, মিনিমাম নাম্বার অফ প্রিন্সিপাল থাকবে। সেটাই হচ্ছে ফিজিক্সের টার্গেট, সায়েন্সের টার্গেট, ইউনিফিকেশন। ডিফারেন্ট ন্যাচারাল ফেনোমেনা, but the one cause is behind that, one law is there which can explain all the phenomena, that is called unification. মনে থাকবে মাথায় ল্যাঙ্গুয়েজ কি না? একত্রীভূতকরণ মানে কি? খুব সোজা জিনিস। চাল ডাল তেল নুন সব আলাদা আলাদা আছে, বাঁধাকপিও আছে, তারপরে কি কি দেয় যে খিচুড়িতে, সব যখন একসাথে ঘদ 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 করে ফুটে গেল, কি হলো? খিচুড়ি। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে খিচুড়ি বলবে না, ল, সেটা একটা তার নির্দিষ্ট নিয়ম আছে। ওকে, তো সেই ইউনিফিকেশন হলো, খিচুড়ি রান্না হলো।
কিন্তু সেই খিচুড়িটার মধ্যে আলাদা আলাদা করে আর ডিফারেন্ট জিনিসকে তুমি চিনতে পারবে না। ঠিক আছে, ম্যাক্সওয়েলস ল যখন আসবে সবগুলো একসাথে ঢুকিয়ে নেবে। ক্লিয়ার? চলো সেকেন্ড মেথডে আমি যাবো। এরপরে দেয়ার আর বেসড অন টু থিংস অর টু মেথডস। একটা হচ্ছে ইউনিফিকেশন। দু নম্বর মেথডটা বলো বলো হে বলো, কে তুমি? কে? তুমি আরেকবার নামটা বলো। ধ্রুবজ্যোতি। আরে ধ্রুবজ্যোতি, ধ্রুবজ্যোতি আমি একটা কথা বলবো। ধ্রুবজ্যোতি আমি একটা কথা বলবো, একটা কথা বলবো, বেশি কথা বলবো না। 1 2 3 4 5 6 7 8 9 10, তার আগে শিশু শ্রেণী ছিল, ইনফ্যান্ট, কেজি, লোয়ার কেজি, আপার কেজি, ওগুলো বাদই দিলাম। এতদিন ধরে পড়লে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেক ক্লাসে তুমি স্যারকে খুব বিরক্ত করেছো। স্যার এটা লিখবো, স্যার এটা টুকবো, স্যার এটা মুখস্থ করবো, স্যার এটা পরীক্ষায় আসবে। এবার বিরক্ত করাটা বন্ধ করো। কোনো সময় স্যারকে জিজ্ঞেস করবে না স্যার এটা লিখবো কিনা। যারা ভালো স্টুডেন্ট হবে সব লিখে নেবে, তারপরে প্রয়োজন মতো সেটা ছেঁকে নেবে। শুধু ভাষণ শুনলে তো তুমি, এই ভোট গেল, ভোটের সময় কোনো মিটিং মিছিলে যেতে পারতে। এটা তো ভাষণ হচ্ছে, এবার ভাষণ থেকে নির্যাসটুকু তোমাকে লিখতে হবে। আমি কিন্তু নির্যাসই লিখছি, তুমি সেটা লিখবে এবং ট্রান্সলেট করে বাংলায় লিখবে যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হবে। তাহলে ইংরেজিটাও শেখা হয়ে যাবে, বাংলাও শেখা হয়ে যাবে, ফিজিক্সটাও শেখা হয়ে যাবে। আজ থেকে কোনো স্যারকে কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স কখনো জিজ্ঞেস করবে না স্যার লিখবো। স্যার কিন্তু তোমার সামনে কি ভাববে বলো তো? আমি ভাবছি না, স্যার ভাববে এই ছেলেটা ফাঁকিবাজ ছেলে, একটু লিখবে সেটাও আবার জিজ্ঞেস করছে। তেড়ে ফুড়ে লিখতে হবে, লিখে নেবো আমি, স্যার যা বলবে। স্যার সরে যান পড়তে গিয়ে, লিখতে পারছি না। কি করছি রে? স্যার লিখছি। স্যার তখন বলবে বাহ ছেলেটা তো ভালো, যা বলছি সব লিখে যাচ্ছে। কিন্তু যদি প্রবলেম হয় লিখতে গিয়ে মাথায় কিছু ঢুকছে না, তাহলে লিখবে না। লিখতে গিয়ে যদি মাথায় কিছু না ঢোকে তাহলে লিখবে না। দুটো ক্যাপাবিলিটি করতে হবে একসঙ্গে, লিখতে হবে এবং বুঝতে হবে, বুঝতে হবে এবং লিখতে হবে। দুটো কাজ, বুঝতে হবে এবং লিখতে হবে, লিখতে হবে এবং বুঝতে হবে। দুটো একসাথে করার অভ্যাস করো। ঠিক আছে, লেখো এবং বোঝো। আমি টাইম দিচ্ছি লেখা। হুম, ব্যাস, ভেরি গুড, গুড বয়। চলো নেক্সট। 2 নম্বর কি বললাম? রিডাকশনিজম বলেছিলাম না? বলিনি, আরেকবার বলি। রিডাকশনিজম, ওটা ছিল একত্রীভূতকরণ, এটা হচ্ছে বিচ্ছিন্নকরণ। টুকরো টুকরো করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া। কাকে? কোন ল কে নয়। একটা বড় ন্যাচারাল ফেনোমেনা, একটা বড় প্রাকৃতিক ঘটনা ঘটছে, সেটাকে তুমি কি করলে? অসংখ্য খন্ড খন্ড অংশ দিয়ে ভাঙলে, অসংখ্য খন্ড খন্ড ল অ্যাপ্লাই করে পুরো জিনিসটা এক্সপ্লেন করতে পারলে। কি বললাম? ফিজিক্স ইজ দ্য স্টাডি অফ ন্যাচারাল লজ and their explanation, their experimentation and their application. প্রাকৃতিক ঘটনাবলী স্টাডি করা, সেখান থেকে একটা ইউনিভার্সাল ল তৈরি করা, সেই লটাকে অন্য জায়গায় অ্যাপ্লাই করা, কোন ঘটনাকে ব্যাখ্যা করা ইন সায়েন্টিফিক ম্যানার। যা খুশি ব্যাখ্যা করে দিলে হবে না। যে গায়ে গোবর মাখলে স্যার করোনা চলে যাবে, এইটা কোনো ব্যাখ্যা হলো না। সায়েন্টিফিক কি আছে এর মধ্যে, সেইটা তুমি করবে ফিজিক্সের মাধ্যমে, সায়েন্সের মাধ্যমে। ওকে, তো একটা বড় ঘটনা ঘটছে কোথাও, একটা বড় ঘটনা ধরো আমার এই ঘরেই ঘটছে, এই কম্পিউটারে এই ক্যামেরার মাধ্যমে একটা ছবি রেকর্ডিং হচ্ছে, সেই ছবি সাউন্ড রেকর্ডিং হচ্ছে বা সেই ছবি সাউন্ড ক্যাপচার হচ্ছে, সেটা তোমরা দেখছো, তোমাদের ওখানে সেটা প্রকাশ পাচ্ছে, সাউন্ড যাচ্ছে, ছবি যাচ্ছে, তুমি কথা বলছো, আমি শুনছি, আমি রিপ্লাই করছি। একটা বড় সড়ো ঘটনা ঘটছে এখানে। কত কি ঘটনার মধ্যে আছে। এই টিউবলাইট থেকে লাইটটা আসছে, আমার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। তাহলে ফার্স্ট ফিজিক্যাল ফেনোমেনা কি? রিফ্লেকশন। দেয়ার ইজ ল অফ রিফ্লেকশন। সেই রিফ্লেক্টেড লাইটের একটা পার্ট আমার ক্যামেরায় যাচ্ছে, ক্যামেরা সেটা ক্যাপচার করছে, দিয়ে সেটাকে কারেন্টে কনভার্ট করছে। কারেন্টটা তাড়াতাড়ি তাড়াতাড়ি কম্পিউটারে যাচ্ছে, কম্পিউটারের মধ্যে সেটা প্রসেস হচ্ছে, সাউন্ডটা তার মধ্যে অ্যাড আপ হচ্ছে, সাউন্ডটাও কারেন্টে কনভার্ট হয়ে এইখানে ব্লুটুথ হেডফোনে ক্যাপচার হয়ে যাচ্ছে। তারপরে তাদের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে, সেটা প্রসেসিং হয়ে অ্যান্টেনার মাধ্যমে বেরোচ্ছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রপাগেশন ল সেখানে আছে, ম্যাক্সওয়েলস ল। এই যে প্রসেসিং হলো, এর মধ্যে অনেকগুলো ল ঢুকে আছে, সুপার পজিশন ল ঢুকে আছে।
তারপরে সেটা গিয়ে যখন অ্যান্টেনা ছাড়লো, সেটা ট্রান্সমিশন হচ্ছে, কমিউনিকেশন সিস্টেমে তোমরা বলবে ট্রান্সমিশন, সেটা ট্রান্সমিট হয়ে গিয়ে অ্যান্টেনা থেকে ছড়িয়ে তোমার অ্যান্টেনা ধরা পড়ছে, ইন্টারনেটের মাধ্যমে সেটা যাচ্ছে। সেটা তোমার কাছে ধরার পর সেই ওয়েভটা ইলেকট্রিসিটিতে কনভার্ট হচ্ছে, সেই ইলেকট্রিসিটি আবার কনভার্ট হচ্ছে সাউন্ড এবং পিকচারে কনভার্ট হচ্ছে। তাহলে এই পুরো ঘটনার মধ্যে প্রত্যেকটা টুকরো 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 পার্ট পার্ট করে প্রত্যেক জায়গায় ল অ্যাপ্লাই করে 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 পুরো ঘটনাটা ব্যাখ্যা করা, সেটাই হচ্ছে রিডাকশনিজম। ক্লিয়ার? টু এক্সপ্লেন এ লার্জ ফেনোমেনা, to explain a large phenomena by different subparts and applying different laws and explaining it scientifically is called reductionism. ক্লিয়ার কথাটা? কোন একটা বড় ঘটনাকে অসংখ্য অংশে ভেঙে প্রত্যেকটি অংশকে বৈজ্ঞানিক তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করে সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা দেওয়াকে বলা হয় রিডাকশনিজম। দ্যাট ইজ দ্য প্রসেস অফ স্টাডিং ফিজিক্স। মাথায় ঢুকেছে? যদি না ঢুকে থাকে বলো। আজকে আমরা জানবো সাবজেক্টটাকে কেন। হ্যাঁ, রিডাকশনিজম হচ্ছে এটা হলো ইউনিফিকেশন, তার অপোজিট। অনেক ঘটনা তাদের মধ্যে মিল খুঁজে পেয়ে একটা ল তৈরি করা, সেটা হচ্ছে একত্রীভূতকরণ বা ইউনিফিকেশন। আর একটা বড় ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভেঙে প্রত্যেকটা পার্টকে সাইন্টিফিক্যালি লয়ের সাহায্যে ব্যাখ্যা করে পুরো ঘটনাটাকে ব্যাখ্যা করলাম, সেটা হচ্ছে কি রিডাকশনিজম। এই দুটো স্টেপে আমরা ফিজিক্সকে বা সায়েন্সকে পড়ি। ওকে, এই দুটো স্টেপে আমরা সায়েন্সকে পড়ি, একটা হচ্ছে ইউনিফিকেশন, একটা রিডাকশনিজম। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাব যেটা স্কোপ অফ ফিজিক্স বা পদার্থবিদ্যার বিভিন্ন ব্রাঞ্চ বলতে পারো, শাখা, স্কোপ। কোথায় কোথায় পদার্থবিদ্যার নাক গলিয়েছে। poked his nose, physics poked his nose in every branch. আমি কয়েকটা নাম বলি, তোমরা বায়োফিজিক্স নাম শুনেছো, বায়োলজিতেও ফিজিক্স নাক গলিয়েছে। অ্যাস্ট্রোফিজিক্স, সেখানেও ফিজিক্স নাক গলিয়েছে। হ্যাঁ, তারপরে তোমার ন্যানো ফিজিক্স, ন্যানো পার্টিকেলের, সেখানেও ফিজিক্স নাক গলিয়েছে। অর্থাৎ ফিজিক্স এমন কোন সাব সায়েন্স নেই, এমন কোন সায়েন্সের অন্য সায়েন্স নেই। এমনকি কেমিস্ট্রিতেও তোমরা ফিজিক্স পড়বে। তোমরা যখন ফিজিক্যাল কেমিস্ট্রি পড়বে, 11ই পড়বে, দেখবে অর্ধেক সেখানে ফিজিক্স কে ঢোকানো আছে। কেমিস্ট্রি ক্যান বি explained by physics also. ওকে, ওই জন্যই তো আমরা ফিজিক্সটাকে আগে পড়বো, ফিজিক্সটাকে আগে ওর সাথে সম্পর্কটা গড়ে তুলবো, তাই না? যে লোকটা 50টা লোকের সাথে সম্পর্ক আছে, তুমি যদি সেই লোকটার সাথে সম্পর্ক গড়তে পারো, তাহলে 50টা লোকের সাথে তোমার সম্পর্ক গড়ে উঠলো। জন্মে জন্মে সম্পর্ক গড়ার তোমার আর দরকার নেই। তাহলে আগে ফিজিক্সের গলাটা তুমি ধরো, দেখবে অন্যরা এসে তোমার গলা ধরে ফেলেছে। গলা টিপবে না, চিন্তা নেই, গলাটা শুধু ধরবে। অর্থাৎ তুমি অন্য সাবজেক্টে উন্নতি করবে। ফিজিক্স ইজ লজিক। ফিজিক্সকে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে তোমার জার্মান ল্যাঙ্গুয়েজে, নিউটন ছিল ইংল্যান্ডের, যাই হোক লিখেছিল প্রিন্সিপে অফ ফিজিক নট ফিজিক্স, ফিজিক। আমি বলি ফিজিক ইজ নাথিং বাট লজিক। এমন একটা জায়গা তুমি দেখাতে পারবে না যেখানে আমার মুখ থেকে বেরোবে এই জায়গাটা ব্যতিক্রম। যদি এই পুরো সেশনে যতদিন আমার সাথে পড়বে 11, 12, জেই নিট, কোন জায়গাতে আমি যদি একটা জায়গা পড়া থেকে বলি দেখো এইটা কিন্তু একটা ব্যতিক্রম, বাকি সব জায়গাতে হবে, এই জায়গাটা হবে ব্যতিক্রম। যেখানে থাকবে, এক্সেপশন যেখানে থাকবে, সেখানে কিন্তু লজিকের অভাব হলো। ডেফিসিট অফ লজিক ইজ এক্সেপশন। ফিজিক্সে কোথাও সেরকম একটা ওয়ার্ড আমি বলবো না, যদি বলি আমাকে ধরিয়ে দেবে, স্যার আপনি প্রথম দিন বলেছিলেন যে ফিজিক্সে ব্যতিক্রম বলে কোনো জিনিস আপনি বলবেন না, যেটা অন্যান্য সাবজেক্টে হামেশাই হবে, বায়োলজিতে হবে, কেমিস্ট্রিতে হবে, ব্যতিক্রম এক্সেপশন বেশি মুখস্থ করতে হবে আমাদের। কিন্তু এখানে মুখস্থ করতে হবে না, পুরোটাই লজিক বলে। বাট সেই লজিকটাকে হজম করতে গেলে তোমাকে মনোযোগ দিতে হবে। আমি হেল্প করব, একবারের জায়গায় 100 বার বোঝাবো, কিন্তু লজিকটাকে তোমাকে বুঝেই ছাড়তে হবে। ওকে, আজকে ক্লাসটাই লজিক কিছু না, আজকে তো পুরো ভাষণ চলছে, ভাষণবাজি। ঠিক আছে, আসল পড়া তো শুরু হবে পরের ক্লাস থেকে বা তারপরের ক্লাস থেকে। তো যেটা বলছিলাম স্কোপ অফ ফিজিক্স, ফিজিক্স কোথায় নেই। দেখো ফিজিক্সটাকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়।
স্কোপ অফ ফিজিক্স। কি কষ্ট হচ্ছে এটা লিখতে, আমি লিখছি তুমিও লেখো, তারপরে তো আমি বলবো, আমারও তো লিখতে টাইম লাগছে, আমি তো রোবট নয় যে পেনটা ঠেকাচ্ছে আর খস করে লেখা হয়ে যাচ্ছে আর তোমাদের এরকম করে লিখতে হচ্ছে। আমি লিখলাম, তোমরাও ওটা লিখলে, আমি দুটো দাগ দিলাম, তোমরাও দুটো দাগ দিলে। ক্লিয়ার? টাইম যথেষ্ট পাচ্ছ। স্কোপ অফ ফিজিক্স, দেখো ফিজিক্সটাকে পড়া হয় দুটো স্টেপে, দুটো ভাবে, দু রকম ভাবে ফিজিক্স পড়া যায়। একটাকে বলছে ম্যাক্রোস্কোপিক ভিউ থেকে, ম্যাক্রোস্কোপিক ভিউ থেকে, আর একটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ থেকে। এই দুটো ভিউ দিয়ে তুমি ফিজিক্সকে দেখতে পারো। মডার্ন বলছে, মডার্ন সায়েন্টিস্টরা বলছে আরেকটা ভিউ আছে, সেটা হচ্ছে মেসোস্কোপিক। মাইক্রো, ম্যাক্রো আর মেসো, মামা মাসি আর মেসো এরকম ভাবো না, মাইক্রো ম্যাক্রো, মামা মাইক্রো মাসি আর মেসোস্কোপিক মানে মেসো, এরকম নয়। তো এই দুটো আগে বলি, তাহলে মেসোটা অটোমেটিক আসবে। ঠিক আছে? দেখো ম্যাক্রোস্কোপিক ভিউ মানে এই ফিজিক্সটা হচ্ছে মোটা মোটা বিষয় নিয়ে, এটা মোটা মোটা বিষয় মানে বাস্তব জগৎটা তোমার চোখে দৃশ্যমান, এই গাড়ি ছুটছে, বাস ছুটছে, উপরে নক্ষত্রগুলো আছে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরছে, আবার কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছি, তারা ঘুরছে, আমি আছি, তুমি আছো, আমাদের মধ্যে আকর্ষণ বল হচ্ছে, হ্যাঁ ওইখানে একটা চার্জ বডি আছে, এখানে একটা চার্জ বডি আছে, তাদের মধ্যে আকর্ষণ হচ্ছে, বিকর্ষণ হচ্ছে, এই ধরনের জিনিসগুলো, এইগুলোকে বলা হচ্ছে ম্যাক্রোস্কোপিক, মানে মোটা দাগের জিনিস। মোটা দাগের জিনিস মানে বুঝতে পারছো, ছোট ছোট ভিতরে যেটা চোখের সামনে নেই অথচ ভিতরে আছে, সেরকম জিনিস না। সেইখানে যে ফিজিক্সটা তোমাদেরকে পড়ানো হবে সেটা হচ্ছে ম্যাক্রোস্কোপিক ভিউ থেকে, একদম ওপেন তুমি দেখতে পাবে, হ্যাঁ এই বাসটা যাচ্ছিল, ব্রেক দিল, সামনে গরু এসেছে, বাসটা থেমে গেল। হ্যাঁ একটা ছেলে বাসের মধ্যে দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে বাসটা ছেড়ে দিল, ছেলেটা পিছন দিকে উল্টে গেল। তুমি দেখতে পাচ্ছ তো জিনিসগুলো, তুমি যেগুলো কল্পনা করছো না, বা এটা দেখার জন্য তোমার মাইক্রোস্কোপ লাগছে না, তো দিজ আর ম্যাক্রোস্কোপিক ভিউ। বা একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে, সেই গ্যাসের অণুগুলো ছোটাছুটি করছে, তুমি তো অণুগুলো দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি বুঝতে পারছো ওদের গ্যাস আছে বলে গ্যাসটা ওই পাত্রের ওয়ালের উপর একটা প্রেসার দিচ্ছে। সো দিজ আর দ্য ম্যাক্রোস্কোপিক ভিউ। তো এই ফিজিক্সটা প্রথম আবিষ্কার হয়েছিল অনেক আগে থেকে, সেই তোমার ধরো গ্যালিলিও বা তারও আগে কোপার্নিকাস, তাদের আমল থেকে। ওকে, সেই আমল থেকে যে ফিজিক্সটা আস্তে 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 এসছে আপ টু নিউটন, আপ টু নিউটন, তার উপরে কিছু এসছে। তো সেই ফিজিক্সটা যেটা পরপর পরপর এসছে প্রথম দিন থেকে, সেই আগুন জ্বালানোর দিন থেকে, চাকা আবিষ্কারের দিন থেকে যে বিজ্ঞান এসছে, তার মধ্যে যে ফিজিক্স গুলো ছিল, সেই ফিজিক্সটা যখন লয়ের মাধ্যমে বিভিন্ন জন দিতে আরম্ভ করলো, নিউটন, গ্যালিলিও, তারপরে তারও আগে ওই যে কোপার্নিকাস, হ্যাঁ সেই ল গুলো পরপর পরপর যেগুলো আসছিল, সেগুলো সবই হচ্ছে আমাদের ম্যাক্রোস্কোপিক ভিউ। এবং এগুলো পুরোনো আমলের ফিজিক্স, পুরোনো আমলের মধ্যে কিন্তু এগুলো ভুল নয়, ভুল নয়, এই ফিজিক্সটাও কিন্তু হচ্ছে ফিজিক্স, এবং প্রত্যেকটা ল সেখানে খাঁটি, সোনার মতো খাঁটি, এবং সেই ফিজিক্সটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। যদি বলা হয় ক্লাসিক্যাল ফিজিক্স কি, দ্যাট ইজ দ্য ম্যাক্রোস্কোপিক ফিজিক্স অর অ্যানসিয়েন্ট ফিজিক্স। ইতিহাসের মতো নয় যে পুরনো যুগের ইতিহাস বলে এখন আর কোনো কাজে লাগবে না, এটা এখনো বর্তমান বিদ্যমান। নিউটনস ল অফ মোশন বা গ্যালিলিওর যে পেন্ডুলামের নিয়ম, বা ওই গ্যালিলিও যে বলেছিলেন দুটো হালকা আর ভারী বস্তু একসাথেই মাটিতে পড়বে, সব জানো তোমরা, সেগুলো সব আইডিয়া আছে। তো সেইগুলো কি এখনো মিথ্যা হয়ে গেছে নাকি এখনো সেগুলো সত্যি? এখনো সেগুলো সত্যি, তাই না? ক্লাসিক্যাল ফিজিক্স ইজ দ্য অ্যানসিয়েন্ট ফিজিক্স, বাট ইট ইজ samely valid in the present situation or present era. These are macroscopic physics. এর মধ্যে কি কি আছে, ধরো আমি যদি বলি এর মধ্যে কি কি আছে, তুমি বলবে স্যার এর মধ্যে আছে মেকানিক্স, আর কি আছে থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যা। মেকানিক্স মানে কি? মেকানিক্স মানে কি? গতিবিদ্যা। থার্মোডাইনামিক্স মানে তাপ গতিবিদ্যা। ওকে, আর কি আছে? ইলেকট্রোম্যাগনেটিজম,
আর কি আছে? অপটিক্স। অপটিক্স মানে আলোক বিজ্ঞান। আচ্ছা সাউন্ড কোথায় গেল তাহলে? আলো আছে যখন, শব্দ কোথায় গেল? মেকানিক্স এর মধ্যেই ঢুকে আছে শব্দ। শব্দ যখন যায়, সাউন্ড যে মেকানিক্যাল ওয়ে, মাধ্যম ছাড়া যেতে পারে না। মাধ্যমের মধ্যে কণাগুলোর ভাইব্রেশন হয়, সেখানে ইলাস্টিক প্রপার্টি থাকে, কণাগুলো আবার আগের জায়গায় ফিরে আসে। ইলাস্টিসিটি অলসো মেকানিক্স এর মধ্যে পড়ে যাবে। ফ্লুইড মেকানিক্স মেকানিক্স এর মধ্যে পড়ে যাবে। ফ্লুইড ডিনামিক্স যেটা বলে, তরল গতিবিদ্যা, ঠিক আছে, সেগুলো সব মেকানিক্স এ পড়ে যাবে। এই মেকানিক্স থার্মোডাইনামিক্স হচ্ছে আলাদা জিনিস। ওয়ার্ক এনার্জি রিলেশন, দেখো এটা শুধুমাত্র তাপের সাথে কার্যের সম্পর্ক, মানে এনার্জির সাথে হিটের রিলেশন আমরা পড়বো, এগুলো সব আমাদের আছে। হ্যাঁ, 11 আছে, থার্মোডাইনামিক্স আছে, মেকানিক্স আছে, এই দুটো আমরা 11 পড়বো। মাত্র দুটো স্যার? হ্যাঁ, আজকেই তো পুরো ফিক্স করে দিচ্ছি, মেকানিক্স পড়িয়ে দিচ্ছি, থার্মোডাইনামিক্স পড়িয়ে দিচ্ছি, 11 শেষ। এই মেকানিক্স এর মধ্যে যতগুলো চ্যাপ্টার আছে সেইটা শেষ করতে আমার 4 মাস লাগে। সব মেকানিক্স এর আন্ডারে পড়ে। সেখানে 1 ডাইমেনশনাল মোশন, 2 ডাইমেনশনাল মোশন, প্রজেক্টাইল মোশন, নিউটনস ল অফ মোশন, গ্র্যাভিটেশন, আমি লিখছি না, লিখলে ভুল হয়ে যাবে, তোমরা সব পাবে বইতে। এই চ্যাপ্টার গুলো আছে, আমি চ্যাপ্টারগুলোর নাম বলছি। সার্কুলার মোশন, রোটেশনাল মোশন, ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি, বার্নৌলিস থিওরেম, সব এগুলো আমাদেরকে পড়তে হবে। ফ্রিকশন, স্ট্যাটিক্স, সব মেকানিক্স এর মধ্যে পড়ে। ফোর্স, ওয়ার্ক, এনার্জি, টার্ন, টেনশন, সব নিয়ে এগুলোর কাজ, ঠিক আছে। থার্মোডাইনামিক্স আমরা কি করব? ওয়ার্ক আর এনার্জির মধ্যে রিলেশন। এনার্জি বলতে আমরা হিট এনার্জি বলছি, কিন্তু যে কোনো এনার্জির মধ্যে রিলেশন। মেইনলি হিট এনার্জি আর ওয়ার্ক এর মধ্যে রিলেশন। হাতে হাতে ঘষছি, ওয়ার্ক করছি, হিট এনার্জি তৈরি হচ্ছে। আবার কোন জায়গায় হিট দিচ্ছি, ভাতের হাঁড়ির ঢাকাটা নড়ছে, তাহলে কি হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে। এই রিলেশন গুলো থেকে আমরা হিট ইঞ্জিন, রেফ্রিজারেটর, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, এনট্রপি, এনথালপি, এই সমস্ত জিনিস সেখানে ডিসকাস করা হয়। কাইনেটিক থিওরি অফ গ্যাস থার্মোডাইনামিক্স এর আগে ঠিক ডিসকাস করা হয়। এটা মেকানিক্স আর হিট মিলিয়ে। তাহলে মেকানিক্সই বললো, হিটই বললো, সুতরাং এই দুটো টপিক আমরা ক্লাস 11 এ পড়ব। ক্লিয়ার? কি কি চ্যাপ্টার আছে আর বলতে পারছি না, বইগুলো দেখে এই দুটো পড়তেই তোমার 11 এর এই মোটা বইটা শেষ হয়ে যাবে। 11 এর সিলেবাস 12 এর থেকে বড়। ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, না জিওগ্রাফি পড়াচ্ছি না, এই সমস্ত দেশগুলোর ফিজিক্সের সিলেবাস গোটা ওয়ার্ল্ড এর মধ্যে সব থেকে টাফ। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মোটামুটি এদের সবার ফিজিক্সের সিলেবাসে গোটা ফিজিক্স আছে, যত রকম ফিজিক্স হতে পারে, হিট, সাউন্ড, লাইট, সব কিছু ঢোকানো আছে, কিন্তু উপরে উপরে, সেজন্যই টাফ। সব তোমাকে শিখতে হবে, জানতে হবে, ডিপে যাবে না। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে চ্যাপ্টার অল্প, কিন্তু অনেক ডিপে ঢুকে যায়। ক্লাস ওয়াইজ ভাগ করা আছে, এই ক্লাসে এই ক্লাসে শুধু হিটটাই তারা পড়বে, একদম ডিপ লেভেল পর্যন্ত, একদম স্ট্যাটিস্টিক্যাল হিট পর্যন্ত সেখানে ঢুকে যাবে। আবার পরের ক্লাসে শুধু তুমি ইলেকট্রিসিটি পড়বে, সেখানে ইলেকট্রোকাইনেমেটিক্স, ম্যাগনেটোস্ট্রিক্স সব ঢুকে যাবে। কিন্তু আমাদের উপরে উপরে শুধু ইলেকট্রোম্যাগনেটিজম পড়িয়ে ছেড়ে দেওয়া, কিন্তু তবুও আমাদের সিলেবাসটা সব থেকে টাফ এবং ভাস্ট সিলেবাস। ফিজিক্সের এমন কোনো ব্রাঞ্চ নেই, এমন কোনো ভাগ নেই যেটা 11-12 তোমরা শিখবে না। তারপরে সারা জীবন সেগুলোই পড়ে যাবে তোমরা এক্সটেন্ডেড ফর্মে, সবগুলো নলেজ তোমাকে দিতে হবে। ক্লিয়ার? আমার সাথে থাকো, অবশ্যই তোমরা সব শিখে যাবে। বি কনফিডেন্ট। থার্মোডাইনামিক্স ক্লাস 11 ইলেকট্রোম্যাগনেটিজম, এর মধ্যে কি কি আছে? ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে কারেন্ট, ইলেকট্রিসিটি আছে, পিওর ম্যাগনেটিজম আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স আছে। দেখো ইলেকট্রোম্যাগনেটিজম না, ইলেকট্রোস্ট্যাটিক মানে স্থির তড়িৎ, কারেন্ট, ইলেকট্রিসিটি মানে প্রবাহিত তড়িৎ আছে, আর কি আছে? সেই সঙ্গে আছে পিওর ম্যাগনেটিজম আছে বললাম, সেই সঙ্গে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মিক্সচার, যেটাকে তুমি মোটর বলবে, জেনারেটর বলবে। 10th ক্লাসে একটু পড়ে এসছো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর কি পড়বে? এসি পড়বে, ডিসি পড়বে। এসি মানে অল্টারনেটিং কারেন্ট, ডিসি সম্বন্ধে ডিটেল জ্ঞান, এসি সম্বন্ধে ডিটেল জ্ঞান সেখানে দেওয়া হবে। আর কি পড়বে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়বে, সব ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে পড়বে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এই যে লাইটটা আছে, শুধু লাইট নয়, ইনফ্রারেড থেকে আরম্ভ করে একদম মহাজাগতিক কসমিক রে, আল্ট্রাভায়োলেট রে, গামা রে, এক্স রে, ভিজিবল রে, রেডিও ওয়েভ, সমস্ত কিছু হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক।
তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড আছে। এইভাবেই তো ইউনিফিকেশন হয়েছে, তাই না? আর কি করবে 12 এ? In class 12 you will study this, and class 12 you will study optics. Optics এর অনেকগুলো ভাগ আছে, মেইনলি হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে রে অপটিক্স আর জিওমেট্রিক্যাল অপটিক্স, another is wave optics. In ray optics, বলো, রে অপটিক্স এন্ড ওয়েভ অপটিক্স, বলো। হ্যাঁ, এগুলো সব ম্যাক্রোস্কোপি। ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে যা কিছু বললাম সবই ম্যাক্রোস্কোপি। ওকে, মাইক্রোস্কোপিকটা আমি আসছি। দেখো ইলেকট্রিসিটি আমরা পড়ি, আমরা বলে ধরো কারেন্ট ইলেকট্রিসিটির কথা বলছো তুমি। তুমি একটা ব্যাটারির মধ্যে একটা তার লাগালে একটা বাল্ব জ্বলছে, তুমি কি বলবে, এক্সপ্লেন করবে যে এর ভিতরে ভিতরে ইলেকট্রন যাচ্ছে, কি ইলেকট্রনের খোঁজও করবে না, কিছুই না, এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হচ্ছে, এই বাল্বটার ফিলামেন্টের মধ্যে একটা কারেন্ট যাচ্ছে, কারেন্ট আসলে জ্বলে যাচ্ছে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু তুমি ভিতরে কিভাবে ইলেকট্রনটা আসছে, কি করে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রন হচ্ছে, কি করে সেটা মুভ করছে, এর ভিতরে কি রকম ধরনের রেডিয়েশন হচ্ছে বা কি ধরনের ইন্টারঅ্যাকশন হচ্ছে, এসব কিছু আমরা বলি। দুটো চার্জ আছে, বড় বড় চার্জ, তাদের মধ্যে অ্যাট্রাকশন, রিপালশন, ইলেকট্রোস্ট্যাটিক্স এর কথা যদি বলো, হ্যাঁ দুটো চার্জ বডি, এই জন্য চিরুনিটা ঝুলে আনলাম, কুম্বাটা ইউজ করলাম, and whenever it is placed on a small piece of paper it will attract it due to the static electricity. দেখতে হচ্ছে ম্যাক্রোস্কোপি, পুরো বড় বড় কাগজকে তুলে নিচ্ছে চিরুনিটা, কিন্তু ভিতরে ইলেকট্রন যে খসে খসে তোমার চুলে চলে এসেছে, তার ফলে চিরুনিটা যে পজিটিভ হয়েছে, এই ঘটনাগুলো আমরা কিন্তু সেখানে দেখতে যাই না, মাইক্রোস্কোপ লাগিয়ে খুঁজতে যাই না। সো দিস আর ম্যাক্রোস্কোপি। ওকে, মাইক্রোস্কোপি মাইক্রোস্কোপি কখন আসবে? আচ্ছা, অপটিক্সটা বলে দিলাম, রে অপটিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স বা রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স। কি বলবো সেখানে? রিফ্লেকশন, reflection on curved surface, refraction on plane surface, refraction on curved surface, polarization, diffraction, interference, different phenomena will be get on the wave optics. Huygens principle there is in the wave optics. So optics টা আমরা পড়ে নেব ক্লাস 12, এখন ভাবতে হবে না 12 এই দুটো, এখানে এই দুটো না, 12 আর একটা আছে পুরো মাইক্রোস্কোপিক ভিউ এর প্রিলিমিনারি জিনিস। প্রিলিমিনারি জিনিস এটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স, যদিও কোয়ান্টাম ফিজিক্স একটা ভাস্ট জিনিস, আমাদের কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের শুধু কিউ আর যেটা কিউ এর এইটুকু অংশ পড়ানো হবে। কোয়ান্টাম ফিজিক্সের কিউ এর এইখানে যে পয়েন্টটা দিয়ে শুরু করছে, এই প্রথম কিউ লেখার জন্য এই যে পয়েন্ট, এটা কিউ লিখবো, সেই পয়েন্টটুকু পড়ানো হবে তোমাদের ক্লাস 12। কিন্তু তার মধ্যে কি আছে? মাইক্রোস্কোপিক ভিউ মানে কি বললাম? ম্যাক্রোস্কোপিক মানে মোটা দাগের মোটা মোটা বিষয়বস্তু নিয়ে, যেগুলো বাইরে থেকে স্পষ্ট, কোনো রকম ভিতরে ঢোকার ব্যাপার নাই। এটা হচ্ছে অ্যাটমিক এন্ড সাব অ্যাটমিক রেঞ্জ। অ্যাটমিক এন্ড সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে যেখানে কারবার হবে, সেটা সম্পূর্ণ আলাদা জগৎ, ডিফারেন্ট ওয়ার্ল্ড। এরকম বাস ছুটছে আর পরমাণুর চারিদিকে ইলেকট্রনটা, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনটা রোটেট করছে, ওখানে কিন্তু ফিজিক্সের লটা সম্পূর্ণ পাল্টে যাবে। সেখানে এখানে যেমন নিউটনস ল অ্যাপ্লিকেবল, সেখানেও নিউটনস ল, রোটেশনাল মোশনের ল অ্যাপ্লিকেবল, তাছাড়াও কিছু এক্সেস জিনিস সেখানে অ্যাপ্লিকেবল, যেগুলো এখানে অ্যাপ্লিকেবল না। কি বুঝলে? ক্লাসিক্যাল ফিজিক্সের কিছু ল কোয়ান্টাম ফিজিক্সে অ্যাপ্লিকেবল, বাট কোয়ান্টাম ফিজিক্সের যে বেসিক কিছু ল, সেই ল গুলো কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্সে অ্যাপ্লিকেবল নয়। তোমরা এখন নাম শুনছো কম্পিউটার, এখন আবার রিসেন্ট নাম শুনছো কোয়ান্টাম কম্পিউটার। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং থিং। সেখানে ফিজিক্সটা সম্পূর্ণ আলাদা। বলছে এইখানে একটা শর্ডিঞ্জার বলছে, শর্ডিঞ্জারের বিড়াল, এখানে একটা বিড়াল আছে, এই বিড়ালটা জীবিত না মৃত? তোমাকে জিজ্ঞেস করা হলো, তুমি ওকে নেড়ে চেড়ে দেখবে, যদি লাফিয়ে ওঠে জীবিত, আর যদি নেতিয়ে যায় তাহলে মরা। শর্ডিঞ্জার বলছে বিড়ালটা অস্তিত্ব সম্পর্কে কোন রকম আইডিয়া কোয়ান্টাম ফিজিক্স দিতে পারবে না। তোমাকে বলা হলো একটা ইলেকট্রন একটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, এই ইলেকট্রনটার পজিশন কোথায় আছে? বললে এক্স। ইলেকট্রনটার মোমেন্টাম কত? বললে পি। মোমেন্টাম মানে ভরবেগ। আমি বললাম যে মোমেন্টাম আর পজিশন, তুই বললে, আমি বললাম মোমেন্টাম কত, তখন তুই বলছিস পি। পজিশন কত? বলে এটা বলা যাবে না এখন, কারণ মোমেন্টামটা আমি নিখুঁত ভাবে বলেছি, পজিশনটা সম্বন্ধে কোনো আইডিয়া পাবে না। আবার যখন পজিশনটা নিখুঁত ভাবে বলবে, এর মোমেন্টামটা তুমি সঠিক ভাবে বলতে পারবে না।
অদ্ভুত লাগছে না? হ্যাঁ, এটাই নিয়ম। আনসার্টেনটি প্রিন্সিপল এখানে অ্যাপ্লিকেবল। Heisenberg's uncertainty principle. All this will be studied in the microscopic view in class 12. That is the atomic physics, nuclear physics, semiconductor physics. All these are named as modern physics, and the wave particle duality and the de Broglie hypothesis, etc., photoelectric effect, etc., will be studied in the class 12 microscopic view. That is the quantum physics, classical physics. সাব অ্যাটমিক পার্টিকেল, প্রত্যেকটা মলিকুল ধরে ধরে, অ্যাটম ধরে ধরে তার ভিতরে কি আছে না আছে সেই সব নিয়ে এখানে ডিসকাস করা। বুঝতে পেরেছো? সেজন্য এটা মাইক্রোস্কোপিক বলা হচ্ছে। আর এখানে কি হলো, বাল্ক অফ অ্যাটম, প্রচুর কোটি কোটি অ্যাটম, তারা একসাথে কি বিহেভ করছে সেটাকে এখানে ডিসকাস করা হচ্ছে। তো বলছে যদি এবারে অ্যাটমের সংখ্যাটা 10টা 15টা 20টা 26টা নেওয়া হয়, তাহলে সেটা একটা অ্যাটম হলো না, তার ভিতরের ব্যাপার হলো না, আবার এর মতো বাল্কও হলো না। সুতরাং এদের মিডল একটা স্টেজের নাম দেয়া হলো মেসোস্কোপিক। বর্তমানে এটাও খুব প্রচলিত হয়েছে, এমইএসও এসসিওপিএস, মেসোস্কোপিক ভিউ। মেসোস্কোপিক ভিউয়ে আমরা ফিজিক্সটাকে স্টাডি করতে শিখেছি। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্সের স্কোপ, অর্থাৎ কি কি ব্রাঞ্চ আমাদের এর মধ্যে আছে। তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে, কাজ হচ্ছে এই পুরো আজকের লেকচারটাকে সুন্দর করে লেখা, নোটটা বানানো, এবং সেই সঙ্গে সঙ্গে আমি যেটা বলছি না সেটা হচ্ছে ডিফারেন্ট ব্রাঞ্চ যেগুলো বললাম, তোমরা যা যা নাম জানো সেটা একটা লিখবে। বায়োফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স যে নামগুলো বললাম, তোমরা আরো ভাববে আর কোথায় কোথায় ফিজিক্স লিঙ্কড আছে সেগুলো দিয়ে একটা লিস্ট বানাবে। অল দিজ আর দ্য স্কোপস অফ physics. Clear? Okay. Now today's class will be concluded after knowing the last topic of this chapter, that is the physical world. Chapter টা প্রথম পার্টটা হচ্ছে ভৌত বিশ্ব। ভৌত বিশ্ব সম্বন্ধে আমি আলোচনা করছি, যাতে এই সাবজেক্টটা যেটা আমরা পড়বো পরের দিন থেকে, সেইটা আমরা কি পড়বো, কোন দিকে যাবো, সেই আইডিয়াটা তৈরি হয়, সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি হয়। পরীক্ষাতে এইখান থেকে নিট, জেই, এইচএস 11 কোনো পরীক্ষাতে একটা নাম্বারও আসবে না। কিন্তু আমি বলি এই ফার্স্ট লেকচার আর ফার্স্ট ক্লাসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। এটাই একটা ছেলের জীবনের মোড় ঘুরিয়ে দেবে, সে কেমন ভাবে সাবজেক্টটা নেবে। আশা করি আমি বোঝাতে পেরেছি ফিজিক্স আমরা কেন পড়বো, কিভাবে পড়বো, ফিজিক্সের ল কিভাবে তৈরি হয়, হ্যাঁ, ল তৈরি করার নিয়মটা কি। তুমি একটা ন্যাচারাল ফেনোমেনা দেখলে, আদিম যুগের মানুষ দেখলো জাং করে বিদ্যুৎ চমকাচ্ছে, গাছে আগুন লেগে যাচ্ছে, তারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পুজো করতে আরম্ভ করলো, এটা কোনো দেবতা। ইট ইজ নট সায়েন্স। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সেই বৃষ্টি ঝড়ের মধ্যে লাটাই দিয়ে সুতো হিসেবে ব্যবহার করলেন, তার মেটালিক ওয়্যার, ঘুড়িটাও মেটালিক দিয়ে ঘুড়ি ওড়ালেন, সেই বিদ্যুৎটা চমকালো, তখন তারে হাত দিলেন তিনি সব পেয়ে মাঠে অজ্ঞান হয়ে গেলেন। তিনি আবিষ্কার করলেন ইট ইজ দ্য ইলেকট্রিসিটি হুইচ ইজ ইউজড ইন দ্য আর্থ। আর্থে আমরা ইলেকট্রিসিটি ব্যবহার করি, এটা সেই কারেন্ট। মানুষের মন থেকে একটা নতুন জিনিস চলে গেল, যে ওইটা হচ্ছে একটা নতুন আবিষ্কার হলো ফিজিক্সের, যে দ্যাট ইজ এ ইলেকট্রিসিটি চার্জ, অ্যাকুমুলেটেড চার্জ। বুঝতে পারছো? সবাই তো অনেক কিছু দেখছে পড়ছে, নিউটন অনেক কিছু দেখছে পড়ছে, কিন্তু আপেল পড়া দেখি তার মনে হয়ে গেল, অন্য কিছু পড়া দেখে তার মনে হলো না। একটা ল আবিষ্কার করে দিলেন, যে লটা আজকে রকেট প্রপালশন থেকে আরম্ভ করে মহাজাগতিক যে নক্ষত্রদের গতি থেকে আরম্ভ করে তুমি একটা বস্তুকে ছুড়বে, কত দূর যাবে, কোথায় করবে, সব কিছুকে নিয়ন্ত্রণ করবে, তাই না? তা এইটাই হচ্ছে আমাদের ফিজিক্স, এই ইউনিফিকেশনটা ফিজিক্স করতে পেরেছে। তার জন্য আজকে আমরা এত কিছু সহজ সহজ জিনিস আবিষ্কার করে ফেলছি, সহজে আবিষ্কার করে ফেলছি। ক্লিয়ার? চলো আজকে আমরা লাস্ট টপিকে চলে এসেছি, লাস্টের দিকে। আমাদের নেচারের মধ্যে আমরা যে জিনিসটা নিয়ে ফিজিক্সে সবসময় আলোড়ন করে যায়, ওকে, সেই জিনিসটার নাম হচ্ছে ফোর্স। ফোর্স, ফোর্স বলতে কত রকম ফোর্স ছোট থেকে পড়লাম। এই তো ক্লাস 11-এ 10-এ পড়ে এলাম যে ফোর্স হচ্ছে দু রকম, একটা হচ্ছে কন্টাক্ট ফোর্স, একটা হচ্ছে নন কন্টাক্ট ফোর্স। কন্টাক্ট ফোর্স মানে যে ফোর্সটা স্পর্শ করে দিতে হয়, বাই টাচিং ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ফোর্স। আমি তোমাকে ধাক্কা দেবো, এখান থেকে এরকম করলে তোমাকে ধাক্কা লাগছে না, তোমাকে টাচ করে দিতে হবে। আবার যেমন দুটো চার্জের মধ্যে বা এই পৃথিবীর সাথে মুনের যে অ্যাট্রাকশন, সেটা হচ্ছে, হ্যালো খেপে গেছো নাকি?
বলছি খেপে গেছো নাকি? আমি কেটে দিচ্ছি ফোনটা, তুমি বুঝতে পারছো না? রাখো ফোনটা, পরে 9:30 পর ফোন করবে। 12 স্টুডেন্ট ফোন করেছে, কেটে দিচ্ছি ফোনটা, মানে আমি ক্লাসে আছি, ফোন করেই যাচ্ছি, সেই জন্য বকে দিলাম। তো যেটা বলতে চাইছি আমি, যে তোমাকে ফোর্স জিনিসটা আমরা অনেক রকম ভাবে দেখি, কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স, এছাড়া আরো অনেক রকম ফোর্স তোমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। দেখ এই দড়িতে যেটা হচ্ছে এটা টেনশন বা টান, টান বলে একটা ফোর্স আছে। এই যে আমি ঠেললাম এটা পুশিং ফোর্স, এই যে টানলাম এটা পুলিং ফোর্স, এই যে স্প্রিংটাকে কন্ট্রাক্ট করলাম এর মধ্যে একটা ফোর্স জমে আছে, যে ছেড়ে দেবো স্প্রিংটা এরকম এক্সপ্যান্ড করবে, বা স্প্রিংটাকে টেনে দিলাম আবার দেখলি স্প্রিংটা সংকুচিত হয়ে গেল, এখানেও একটা ফোর্স আছে। এগুলো সব শেখানো হচ্ছে। পৃথিবী টানছে, এখানেও একটা ফোর্স। চার্জ পার্টিকেলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, এটাও একটা ফোর্স। আবার তোমাদের নিউক্লিয়ার ফিজিক্স যখন ক্লাস 10 একটু পড়ানো হয়েছে, সেখানে পড়েছিলে নিউক্লিয়ার ফোর্স পড়ানো হয়েছে। তো বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডে হাজার হাজার রকম ফোর্সের তুমি নাম করতে পারো, কিন্তু টোটাল ফোর্স হচ্ছে 4টে, এর বাইরে কোনো ফোর্স নেই। 4 রকম ফোর্স এই ইউনিভার্সে আছে। এবং সায়েন্টিস্টরা প্রথম থেকে, বা এই মিডল এজ থেকে, ইন দ্য মিডল এজ অফ দ্য সায়েন্স, তখন থেকে, আইনস্টাইনের আমল থেকে বলতে পারো, আইনস্টাইনের চেষ্টা করেছিলেন তারও আগে থেকে, এই 4টে ফোর্সকে মিলিয়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা, এবং একটা নতুন থিওরি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটার নাম হচ্ছে ইউনিফাইড ফিল্ড থিওরি। ইউনিফাইড ফিল্ড থিওরি বলতে এই থিওরিটা যেদিন আবিষ্কার হয়ে যাবে, সেদিন ফিজিক্সে আর কিছু আবিষ্কারের বাকি থাকবে। ক্লিয়ার? তো ফিজিক্সের যে সমস্ত ল গুলো আছে, প্রিন্সিপাল গুলো আছে, সেগুলো যদি এই পৃথিবীর জন্য খালি অ্যাপ্লিকেবল তা নয়। গ্র্যাভিটেশনাল ল আমি যদি বলি শুধু কি পৃথিবীতে অ্যাপ্লিকেবল, বলছে না, ইউনিভার্সে যেখানে যাবে সেখানেই অ্যাপ্লিকেবল, তবেই তো সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল ল। কুলম্বিয়ান ল, কুলম্বের সূত্র, চার্জ পার্টিকেলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ। তুমি চাঁদে যদি দুটো চার্জ পার্টিকেল নিয়ে যাও, তারা কি সবসময় আকর্ষণ করবে? পৃথিবীতে কি হয়, একই রকম হলে বিকর্ষণ করে, ডিফারেন্ট টাইপ অফ চার্জ অ্যাট্রাক্ট করে। তো চাঁদে কি এর উল্টো ঘটনা ঘটবে? বলছে না, সেখানে একই ঘটবে। তুমি বিশ্বের যেখানেই যাও, এই ইউনিভার্সে যেখানেই যাও, একই ঘটনা ঘটবে, তবেই না সেটা ল বা প্রিন্সিপাল। তো বলছে এই ফোর্স গুলোকে যদি আমরা বেঁধে ফেলতে পারি একটা লয়ের, একটা মাত্র ফোর্সের মধ্যে, মানে যত রকম ফোর্স আছে সেটাকে একটা করে দেবো। যত রকম ফোর্স, হাজার রকম ফোর্স আছে, সেটাকে 4 রকম ফোর্সে মানুষ বা বিজ্ঞানীরা ডিফারেন্সিয়েট করেছে। এই 4 রকম ফোর্সকে যদি মিলিয়ে একটা সিঙ্গেল ফোর্স করে দেওয়া যেতে পারে, তাহলে বলছে ফিজিক্সের লাস্ট ইনভেনশন হবে সেটা। এমনকি এই ইউনিভার্সের যে সৃষ্টি, ক্রিয়েশন, এবং ইউনিভার্স কখন ধ্বংস হবে, ডেস্ট্রয় অফ দ্য ইউনিভার্স, এই পুরো জিনিসটা মানুষ জেনে যাবে, কিভাবে এর সৃষ্টি হলো, কিভাবে কবে এটা ধ্বংস হবে, সবকিছু মানুষ পেয়ে যাবে। সেজন্য এখনো পর্যন্ত ইউনিফাইড ফিল্ড বা স্ট্রিং থিওরি, ইউনিফাইড ফিল্ড থিওরি, এটাকে আবিষ্কারের জন্য সায়েন্টিস্টরা লেগে আছে। আইনস্টাইনও চেষ্টা করেছিলেন গ্র্যাভিটেশনের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে ইউনিফাই করার জন্য, তিনি পারেননি। ফিউচারে কেউ হয়তো পারবে। রিসেন্ট যে বিখ্যাত লেখক এবং সায়েন্টিস্ট, দার্শনিক সায়েন্টিস্ট মারা গেলেন, হ্যাঁ, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম রাইটার, তোমরা নাম সবাই জানো, স্টিফেন হকিন্স। জানো তো স্টিফেন হকিন্সের নাম শুনেছো? হ্যাঁ, কি গো? হ্যাঁ, তো স্টিফেন হকিন্স লাস্টের জীবনটা ছিল শ্রীলঙ্কাতে, এবং ওখানে মারা গেলেন, তোমরা জানো। তো উনিও এটার উপরে কাজ করছেন, এবং তিনি একটা কথা বলে গেছেন, এই ইউনিভার্সের একটা ল সবকিছু ব্যাখ্যা করতে পারবে। এবং তিনি সেটা একটা প্রেডিকশন করে গেছেন, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের সাহায্যে এই বিশ্বের সমস্ত সূত্রকে ইউনিফাই করে দেওয়া যায়। সেটা হলো লয়ের ইউনিফিকেশন। ইউনিফিকেশন, আমি ফোর্সের কথা বলছি। তো এখনো পর্যন্ত যে 4টে মেজর ফোর্স বা 4টে মেইন ফোর্সের কথা আমাদের বলা হয়, সেটা সম্বন্ধে একটু জেনে নাও। সবথেকে স্ট্রংগেস্ট ফোর্স ইন দিস ইউনিভার্স ইজ নিউক্লিয়ার স্ট্রং ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, যেটা হচ্ছে আগে দেখো নিউক্লিয়ার স্ট্রং ফোর্স বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই ফোর্সটা কোথায় থাকে আমি আসছি এরপরে। তারপরে যে ফোর্সটার কথা বলা হয় সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দেখো ইলেকট্রোস্ট্যাটিক বলছি না, ইলেকট্রোম্যাগনেটিক। দেখো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম মিশিয়ে বলছি, একই রকম না?
একই রকম না? কি একই রকম না? দুটো চার্জ এদের মধ্যে যেরকম ফোর্স, দুটো পোল এদের মধ্যে সেরকমই ফোর্স কাজ করে। সিমিলার চার্জ হলে রিপালশন, সিমিলার পোল নট পোল হলে রিপালশন, অপোজিট পোল হলে অ্যাট্রাকশন, অপোজিট চার্জ অ্যাট্রাকশন। সেজন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আলাদা করে ইলেকট্রিক এর জন্য ইলেকট্রোস্ট্যাটিক আর একটা ম্যাগনেটোস্ট্যাটিক এরকম ফোর্স আর বলবো না, ইউনিফাইড করে দেওয়া হয়। ফিজিক্সে যেটা আমি বলেছিলাম পড়ার নিয়ম, ইউনিফিকেশন সব জায়গায় করা হচ্ছে। নিউক্লিয়ার স্ট্রং ফোর্স ডিফারেন্ট কমপ্লিটলি। Electromagnetic force, there may be many forces, but it is the force between two similar thing or similar type of charge or pole or two opposite type of charge and pole. আবার একটা চার্জ একটা আনচার্জের মধ্যে হতে পারে, একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়াল লোহা আর একটা ম্যাগনেটের মধ্যে হতে পারে। সব কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে ইউনিফাই করা হয়েছে। সবার একই রুল, Q1 Q2 বাই R স্কয়ার। এখানে আমি ম্যাগনেটিক পোল স্ট্রেংথ যদি m হয়, ক্লাস 12 এ পড়াবো M1 M2 বাই R স্কয়ার। তাহলে গ্র্যাভিটিটা মিশিয়ে দিচ্ছে না কেন? গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু সবসময় অ্যাট্রাকটিভ ইন নেচার, তাহলে এদের সাথে এটাকে মেশানো যাবে না, এখনো পর্যন্ত মেশানো যাচ্ছে। গ্র্যাভিটেশন কি কখনো রিপালশন হয়? পৃথিবীতে দুটো বস্তু আকর্ষণ করছে, বা এই গ্যালাক্সিতে সূর্য আর পৃথিবীর মধ্যে আকর্ষণ হচ্ছে, বা এই মিল্কি ওয়ে গ্যালাক্সি ছেড়ে যখন অন্য গ্যালাক্সি যাবে সেখানে দেখা যাচ্ছে আলাদা রুল, এলিয়েনদের গ্রহ আছে সেখানে, একই রকম বস্তু পরস্পরকে আকর্ষণ করে, অপোজিট টাইপের বস্তু পরস্পরকে বিকর্ষণ করে। সেখানেও কিন্তু সব মাসের মধ্যে অ্যাট্রাকশন, মাসের মধ্যে ভরের মধ্যে আকর্ষণ। ওকে, তাহলে গ্র্যাভিটি এদের থেকে আলাদা, সেজন্য এলো গ্র্যাভিটিটা আমি পরে দিচ্ছি। এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কেন পড়া লিখছি এখানে বুঝতে পারবে। গ্র্যাভিটেশনাল ফোর্স, and finally there is another type of force, weak nuclear force or interaction. So these four types of force are in the nature. এদেরকে ইউনিফাই করার চেষ্টা চলছে। প্রথম টাইপ ফোর্সটা কি? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন 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 প্রোটন, মাঝখানে নিউট্রন 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 নিউট্রন। ওকে, দুই রকম পার্টিকেল থাকে নিউক্লিয়াসের মধ্যে, তোমরা জানো অ্যাটমের মধ্যে এদেরকে নিউক্লিয়ন বলা হয়, ক্লাস 11 10 এ পড়েছো। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, এদেরকে নিউক্লিয়ন বলা হয়। প্রোটন গুলো সব পজিটিভ, তাহলে এদের মধ্যে রিপালশন হচ্ছে, তাহলে নিউক্লিয়াস ফেটে যাওয়ার কথা, নিউক্লিয়াসটা দুস্থিত আনস্টেবল হয়ে যাওয়ার কথা। বাট ইট ইজ নট আনস্টেবল। হোয়াই ইট ইজ নট আনস্টেবল? বিকজ অফ দ্য স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। কিন্তু এই ফোর্সটা হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। শর্ট রেঞ্জ মানে শর্ট রেঞ্জের বাংলা কি? ক্ষুদ্র অঞ্চলের মধ্যে ক্রিয়াশীল। কত রেঞ্জের মধ্যে? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এই নিউক্লিয় ব্যাসার্ধ 1 ফার্মি বলা হয়, ফেমটোমিটার বা ফার্মি 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটারের মধ্যে ক্রিয়াশীল। এই ফোর্সটাকে বলা হবে শর্ট রেঞ্জ ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়াসের বাইরে কোনো অস্তিত্ব নেই। এই ফোর্সটা কি হবে? চার্জ ইন্ডিপেন্ডেন্ট। চার্জ ইন্ডিপেন্ডেন্ট, CHARG, ইন্ডিপেন্ডেন্ট মানে চার্জের উপর নির্ভর করে না। দুটো প্রোটনের মধ্যে যে ফোর্স, প্রোটন নিউট্রনের মধ্যে সে ফোর্স, নিউটন নিউটনের মধ্যে সেই একই ফোর্স কাজ করবে, অ্যাট্রাকশন ফোর্স, তীব্র বল। ওকে, সবথেকে স্ট্রংগেস্ট ফোর্স ইন দিস ইউনিভার্স, ইন দিস নেচার। নেক্সট কি বললাম? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স? What is electromagnetic force? That's it. Yes. That's it. Do it now. হ্যাঁ, যেটা বলছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কি বললাম একটু আগে, যে দুটো প্লাস বা দুটো মাইনাস বা দুটো সেম পোল, হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাসের মধ্যে যে ফোর্স, এইটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কুলম্বস ল এটাকে
ম্যাগনেটিজম কুলম্বস ল আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স এই চার্জের মধ্যে যে ফোর্সটা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বলা হয়। উইক নিউক্লিয়ার ফোর্স, এই নিউক্লিয়াসের মধ্যে আর একটা ফোর্স কাজ করে। উইক নিউক্লিয়ার ফোর্স নাম কিন্তু এটা কখন কাজ করে? ইন টাইমস অফ, মনে রাখবে এই কথাটা, হয়তো তুমি বুঝবে না এখন, কিন্তু একটা সময় আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি এই সব প্রত্যেকটা টার্ম প্রত্যেকটা জিনিস সুন্দর নিখুঁত ভাবে বুঝিয়ে দেবো আমি তোমাদেরকে, তোমরাও বুঝে নেবে বই পড়ে আমার কাছ থেকে শিখে। যখন নিউক্লিয়াস থেকে বিটা ডিকে হয়, বিটা ডিকে মানে হচ্ছে ইলেকট্রন বেরিয়ে আসে অথবা ইলেকট্রন পজিট্রন বেরিয়ে আসে। ইলেকট্রন আর পজিট্রন কি একটা প্লাস চার্জ একটা মাইনাস চার্জ, এদের মাস বা ভর সমান, এই ঘটনাটাকে বলা হয় বিটা ডিকে, প্লাস বিটা ডিকে মাইনাস বিটা ডিকে। ঠিক আছে, যখন হয় এর সঙ্গে একটা করে সাব অ্যাটমিক পার্টিকেল বেরিয়ে আসে। ইলেকট্রন বেরিয়ে এলে অ্যান্টি নিউট্রিনো, আর পজিট্রন বেরিয়ে এলে নিউট্রিনো বেরিয়ে আসে। এটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো, আর পজিট্রনের সঙ্গে বেরিয়ে আসবে নিউট্রিনো। তো এরা যখন বেরিয়ে আসবে না, এদের মধ্যে একটা ফোর্স কাজ করে। তাহলে এটাও নিউক্লিয় ঘটনা, বিটা ডিকে একটা নিউক্লিয় ঘটনা। এদের মধ্যে একটা খুব অল্প ফোর্স কাজ করে, অল্প বলতে কত, এর থেকে তো কম বটেই, এর থেকেও কম, সেজন্য এইটার নাম হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স। এটাও একটা শর্ট রেঞ্জ ফোর্স, বেশি দূরত্বে এটা কাজ করে। SHORT, শর্ট রেঞ্জ। কাদের মধ্যে কাজ করে ফোর্সটা? কাদের মধ্যে কাজ করে? এই যে ইলেকট্রন বা পজিট্রনের সঙ্গে তার অ্যান্টি পার্টিকেল, যেটা এই যে এটা নিউট্রিনো, এটা অ্যান্টি নিউট্রিনো, এটা অ্যান্টি পার্টিকেল বলা হয়। এ বেরোলে এ বেরোবে, এ বেরোলে এ বেরোবে, নিউক্লিয়াস থেকে বেরোয় যাবে। ওকে, সব আমি এগুলো পড়াবো তোমাদের, চিন্তা নেই। তাহলে শর্ট রেঞ্জ ফোর্স কাজ করে, এটা রেঞ্জ কত? 10⁻⁻16 মিটার ডিসটেন্সের মধ্যে থাকলে তখন এটা কাজ করবে কয়েক মুহূর্তের জন্য, যে ডিসটেন্স বেড়ে যাবে আর এটা কাজ করবে না। যেমন নিউক্লিয়াসের ভিতরে থাকলে 10⁻15 মিটার থাকলে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করে, এখানে কাজ করে উইক নিউক্লিয়ার ফোর্স। সব থেকে লাস্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। ইউ নো দ্যাট টু মাসেস m1 m2 যদি থাকে, হ্যাঁ বলো। আমি কেন এটা লিখলাম, এটা লাস্ট তোমাদের কাছে প্রকাশ করব, লাস্ট একদম এটা শেষ হবে আর এটা প্রকাশ করব। কেন আমি এদের পাশাপাশি লিখলাম না, বা এই গ্র্যাভিটেশনটাকে প্রথমে লিখলাম না, আমাদের চারপাশে এত গ্র্যাভিটেশন আছে বাবা, কেন লিখছি না সেটা আমি একটু পরে বলছি। তো এখানে কি বলছে? গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন এনি টু মাসেস, এর মাঝে কি মিডিয়াম আছে, সেই মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। এখানে যেমন এর মাঝে কি মিডিয়াম আছে তার উপর ডিপেন্ড করবে এই ফোর্সটার ভ্যালু কত। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে আবার মাঝের মিডিয়ামের উপর ডিপেন্ড করবে না। কিসের উপর ডিপেন্ড করবে? শুধু এদের মাসের উপর, এদের ডিসটেন্সের উপর। এবং সেই ফোর্সটা হবে কি G m1m2/d², নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। ডিটেইল আমরা পড়বো, দেয়ার ইজ এ চ্যাপ্টার ইন মেকানিক্স, 11 পোরশনই আছে গ্র্যাভিটেশন। ডিটেইল আমরা পড়বো, কত কি জানবো, গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল কাইনেটিক এনার্জি, গ্র্যাভিটেশনাল টোটাল এনার্জি, সব পড়বো আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টারে। আপাতত এইটা জেনে রাখো, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ এ ফোর্থ টাইপ অফ ন্যাচারাল ফোর্স। এবারে তুমি বলবে স্যার তাহলে আর কি কোনো ফোর্স নেই স্যার? এই যে আমি এটাকে স্যার বাঁকাচ্ছি, ছেড়ে দিলে আগের অবস্থায় ফিরে আসছে, ইলাস্ট্রিসিটি আমরা পড়েছিলাম ক্লাস 9-এ, আবার আমাদের ইলাস্ট্রিসিটি পড়বো ক্লাস 11-এ। তাহলে এটাকে ফিরিয়ে আনছে কে? এটা তো আলাদা একটা ফোর্স, রেস্টোরিং ফোর্স বলে, ইলাস্টিক ফোর্স বলে। এটা রবারকে টানছি, ছেড়ে দিলে সে ছিটকে দিচ্ছে, এটা ফোর্স অ্যাপ্লাই করছে। আমি মাসল দিয়ে হাতটাকে এরকম করছি, এখানেও তো একটা ফোর্স, মাসল ফোর্স। তাহলে এই ফোর্স গুলো কার মধ্যে পড়বে? চারটে মাত্র ফোর্স আপনি বলছেন, এই ফোর্স গুলো কি বন্যার জলে, বানের জলে ভেসে এসছে? মিক্সচার। মেকানিক্যাল ফোর্সের মধ্যে যেমন আছে, এর মধ্যে মেইনলি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। যখনই আমরা এরকম করছি, ব্যাটাকে বাঁকাচ্ছি, এদের যে ইন্টারমলিকুলার ফোর্স বা ইন্টার অ্যাটমিক ফোর্স, দ্যাট ইজ জেনারেটেড ডিউ টু দ্য ইলেকট্রিক্যাল অ্যাট্রাকশন ফোর্স, ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফোর্স, একটা কমপ্লেক্স ব্যাপার ওর মধ্যে ঢুকে আছে। কিন্তু ওভারঅল যদি আমি রিডাকশনিজম অ্যাপ্লাই করি, হাতটা আমি এখান থেকে এখানে করলাম, একটা লম্বা প্রসেস, এর ভিতরের ঘটনাগুলো কি ঘটছে সেটাকে টুকরো টুকরো করে ভেঙে কারণটা খুঁজি, দেখতে পাবো তার মধ্যে এই ফোর্সটা আছে। ওকে, তাহলে এর মধ্যেই সেটা ঢুকে যাচ্ছে, বোঝা যাচ্ছে? তাহলে এই চার্টের বাইরে নেচারে কোনো ফোর্স নেই, সায়েন্টিস্টদের একটাই চেষ্টা ইউনিফাই করা। নিউটন, এই আইনস্টাইন চেষ্টা করেছিলেন ইলেকট্রোম্যাগনেটিক আর গ্র্যাভিটেশনাল ফোর্সকে মেশাবার, বাট হি ওয়াজ নট সাকসিডেড।
তারপরে এই রিসেন্ট 82-83 সালে, রিসেন্ট বলতে 82, তোমার তখন জন্ম হয়নি, পাকিস্তানের একজন সায়েন্টিস্ট আব্দুল সালাম আর দুজন মনে হয় ফ্রান্সের সায়েন্টিস্ট ছিলেন, হ্যাঁ, তো তারা নামগুলো আমার মনে নেই এই মুহূর্তে, একটু দেখে নেবে বইটি খুঁজে। আব্দুল সালাম নামটা মনে আছে, প্রতিবেশী দেশ বলে। তো সেই দুজন সায়েন্টিস্ট মিলে দেখালেন যে উইক নিউক্লিয়ার ফোর্স আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ইউনিফিকেশন করে, অর্থাৎ এই দুটো ফোর্সকে তারা মিলিয়ে দিলেন, দিয়ে ইলেকট্রো উইক ফোর্স বলে একটা ফোর্সের অবতারণা করলেন। ইলেকট্রো উইক ফোর্স, তাহলে ইউনিফিকেশন হচ্ছে তো। হ্যাঁ, এই দুটো আর করতে পারেননি, এইটার সাথে গ্র্যাভিটেশনের সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের আইনস্টাইন চেষ্টা করলে পারেননি। তারপরে জীবনের শেষ জীবন পর্যন্ত স্টিফেন হকিন্স এই গ্র্যাভিটেশনাল ফোর্সকে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে মেলাবার চেষ্টা করেছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড আছে। তো তিনি সাফল্য লাভ করেননি, কিন্তু প্রেডিক্ট করে গেছেন, ভবিষ্যৎবাণী করে গেছেন একদিন হবেই এটা। যেদিন হবে সেদিন সব আবিষ্কার কমপ্লিট হয়ে যাবে, মানুষ সব জেনে যাবে, সৃষ্টির রহস্যটা জেনে যাবে, ইউনিভার্সের সৃষ্টির পিছনে যে একটা রহস্য আছে সেটা আমরা জানতে পেরে যাব। তো তিনি চেষ্টা করে গেছেন, ঠিক আছে। তো তোমাদের বলি, তার প্রেডিকশন যে অনেকটা সঠিক ছিল। রিসেন্ট আবিষ্কারটা তোমরা যদি কেউ খেয়াল করে থাকো, পত্র পত্রিকা, সায়েন্টিফিক জার্নালে সাবস্ক্রাইবার হও, তারা জানবে গ্র্যাভিটেশন যে ফোর্স বলছে, দ্যাট ইজ নট এ ফোর্স, সেটা একটা ওয়েভ। কোটি কোটি আলোকবর্ষ দূরে, লাইট ইয়ার অ্যাওয়েতে একটা হিউজ কলিশন হলো। ধরো একটা বিরাট বড় নক্ষত্রকে গিলে খেলো একটা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল একটা বড় নক্ষত্রকে গিলে খেলো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের জন্য। বলছে ওখানে যে ফোর্সটা, সেটা কিন্তু কনভার্ট হলো ওয়েভে, জেনারেট করলো ওয়েভ। সেই ওয়েভটা আমাদের এই ইউনিভার্সে ছড়িয়ে পড়ছে, এবং হয়তো কয়েকশো বছর পরে, কয়েক হাজার বছর পরে, কয়েক লক্ষ বছর পরে সেই ওয়েভটা আমাদের এখানে এসে পৌঁছাচ্ছে, আমাদের আর্থে। এবং রিসেন্টলি সেই ওয়েভটাকে ক্যাপচার বা ডিটেক্ট করা গেছে। তাহলে গ্র্যাভিটেশন এই যে ওয়েভ, সেটা আবিষ্কার হলো। আর বিজ্ঞানীরা কি বলে গেছেন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সাথে এটা ইউনিফাই করা যাবে, সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। তো মডার্ন সায়েন্সে, ফিজিক্সে এইগুলোই হচ্ছে আবিষ্কারের বাকি আছে। যদি করতে পারো, তোমার জন্য ঝুলছে, কি ঝুলছে, নোবেল শিওর পাবে একদম। এখন হ্যাঁ, ওটাই তো মজা বাবা। কোয়ান্টাইজ নাই বলে ইকুয়াল করা যাবে না কে বলেছে, ইউনিফাই করা যাবে না কে বলেছে? এটাই তো সায়েন্সের মজা। হ্যাঁ, বড় বড় ইকুয়েশন আছে, এক একটা ইকুয়েশন সলভ করতে তোমার 18 পাতা লাগবে। এক একটা ইকুয়েশন সলভ করতে কোয়ান্টাম কম্পিউটারেরও 1 বছর লেগে যাবে, মানুষ সেটা সলভ করতে পারবে না। তো সেই দিকে আমরা এগোচ্ছি, ধীরে ধীরে চলছে উন্নতি, আরো উন্নত কম্পিউটার, এমন কম্পিউটার তৈরি করতে হবে যেটা সেকেন্ডে কয়েক টেরাবাইট ক্যালকুলেশন করবে। ছোট্ট মস্তিষ্ক আরো বড় করতে হবে, তবে সেটা হবে। সেটা হচ্ছে তো, গ্র্যাভিটেশন ওয়েভ পাওয়া গেছে, গ্র্যাভিটেশন ওয়েভ ডিটেক্ট হয়ে করতে পেরেছি, এবারে সেটা অ্যানালিসিস আছে, তারপরে তার ইউনিফিকেশন আছে, তারপরে নতুন ল তৈরি করা আছে, ইউনিফাইড ল একটা তৈরি হয়ে যাবে, গোটা ইউনিভার্সের সমস্ত লকে সেটা ব্যাখ্যা করতে, সমস্ত ঘটনাকে সে ব্যাখ্যা করতে পারবে। এই আশাতেই তো আমরা বেঁচে আছি বাবা। ফিজিসিস্ট যারা, তারা বেঁচে আছে। ফিজিক্সের এখন যে নোবেল গুলো পাচ্ছে, নতুন কিছু আবিষ্কারের জন্য পাচ্ছে না। কিসের জন্য পাচ্ছে, যা আবিষ্কার হয়ে আছে সেটাকে অ্যাপ্লাই করে নতুন টেকনোলজি বের করতে গিয়ে নোবেল পুরস্কার পাচ্ছে। আবিষ্কার হয়ে গেছে তোমার এলইডি, এলইডি আবিষ্কার, এলইডি তে লাইট বের করার যে টেকনোলজি, সেটা আবিষ্কার হয়ে গেছে, তার জন্য নোবেল পেয়ে গেছে। এবারে সেই টেকনোলজি ইউজ করে কি করে হোয়াইট কালারের লাইট বের করা যায়, এলইডি টিউব লাইট, এলইডি বাল্ব, হোয়াইট কালার লাইট। রিসেন্ট 2-3 বছর আগে জাপানি সায়েন্টিস্টরা এখান থেকে নোবেল পুরস্কার পেল। তারা কি ফিজিক্সে পেল নোবেল? তারা ফিজিক্সটাকে অ্যাপ্লাই করলো টেকনোলজিতে, তার জন্য নোবেল পেল। সেই নোবেল গুলো পাচ্ছে ফিজিক্সে, কিন্তু মৌলিক যে আবিষ্কার, বেসিক যে ইনভেনশন ফিজিক্সের, সেটা কিন্তু এইখানে আটকে আছে। তোমরা চেষ্টা করো, যদি করতে পারো, তোমরা কিন্তু একদম তোমাদের নামটা সায়েন্সের এতে পার্মানেন্টলি বসে যাবে। নোবেল পেলি তার নামটা সবাই মনে রাখে না, বড় কিছু আবিষ্কার হলে তার নামটা, আইনস্টাইন, নিউটন তো নোবেল পাননি, কিন্তু নিউটন এত এত ল দিয়েছেন যে তার নামটা আমাদেরকে দিন রাত বই খুললেই পড়তে হবে, রাগ হলেও পড়তে হবে, কষ্ট হলেও পড়তে হবে।
এত কিছু কেন আবিষ্কার, এত ল কেন আবিষ্কার করেছে? লাইটে যাবে সেখানে নিউটন, মেকানিক্সে নিউটন, গ্র্যাভিটেশনে নিউটন, সাউন্ডে নিউটন, হ্যাঁ, মানে কনডেন্স ম্যাটারে নিউটন, সবেতেই নিউটনের আবিষ্কার। খুব মজার জিনিস। ওকে, তাহলে মৌলিক ফিজিক্স, বেসিক ফিজিক্স, ফান্ডামেন্টাল ফিজিক্সে এইখানে আটকে আছে ইউনিফিকেশন, কাজ চলছে, চিন্তা নেই। এবারে আসি, এটা কেন আমি এইভাবে সাজালাম, সব থেকে বড় কোর্স এইটা, তারপরে এটা হচ্ছে, তারপরে সেজো, তারপরে মেজো, তারপরে ছোট। ক্লিয়ার? এই জন্য আমি পর পর সাজিয়েছি, সব থেকে বড় কোর্স এইটা। যদি 1 বলি, উইক হবে 10 টু দি পাওয়ার 2, 10 টাইমস, সরি 10 টাইমস, এটা হবে 10 টু দি পাওয়ার 2 টাইমস, 100 টাইমস। এইটা কত বড় দেখো, 10 টু দি পাওয়ার 39 টাইমস। এটা কিন্তু 1 ধরি, এইভাবে এটা পারবে। তো সবথেকে উইকেস্ট ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্স, উইকেস্ট ইন্টারঅ্যাকশন গ্র্যাভিটেশনাল ইন্টারঅ্যাকশন, উইক নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন, স্ট্রং নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশন, ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স। তো এই ইউনিফিকেশনের কাজটা আমাদের করে ফেলতে হবে তাড়াতাড়ি বাবা, তাহলেই আমাদের আবিষ্কার শেষ। So this is all the processes by which we can use the physics and we can apply physics. I can go through the physics, and this is all about the physics. So this is the end of the first chapter, physical world, and then from the next day I will start the next topic, that is the units and measurements. Okay, and from that topic you will get questions in your exams, that is all types of exams, from banks clerical to jamadar post to constable post to probationary officer to WBCS to IPS, even up to class 11, and as well as the competitive exam like NEET, JEE Main and advanced. You know the name of your batch, the name is NEET JEE Main board. বোর্ডেরও যেমন পড়ানো হবে, নিট জেই মেন লেভেলের পড়ানো হবে, বোর্ড লেভেলটা পড়ানো হবে আজকের দিনটা, নেক্সট দিনটা বৃহস্পতিবারটা, আর রবিবার দিন সেটা চলে যাবে অ্যাডভান্স লেভেল। ওকে, তাহলে আর কিছু বলছি না, একটু হজম করার চেষ্টা করো। এগুলো বাংলা মিডিয়াম বই, এগুলো খুব একটা পাবে না। ইংলিশ ভার্সন যদি এনসিইআরটি বই থাকে সেখানে খুব ডিটেইলে পাবে, কিন্তু একটু ধৈর্য রেখে পড়তে হবে, লাইন বাই লাইন ইংলিশ লাইন সেগুলো পড়তে হবে। হ্যাঁ, আমরা যত দিন যাবে তত এই যে যা আজকে পড়লাম এইগুলোকে কিভাবে এলাবোরেটলি আস্তে আস্তে শিখবো ফিজিক্সটাকে, সেইটা দেখো। আমার লক্ষ্য কিন্তু তোমাদেরকে ফিজিক্স পড়ানো নয়, পড়ানো আলাদা জিনিস। পড়াতে গেলে খুব খুব স্ট্রিক্ট হতে হবে, কিন্তু আমি খুব ফ্লেক্সিবল, আমি তোমাকে শেখাতে চাই। ফিজিক্স ইজ দ্য সাবজেক্ট টু লার্ন, নট টু স্টাডি। ফিজিক্সটা শিখতে হবে আমাকে, শিখলে তবে অ্যাপ্লাই করতে পারবে, নাম্বার অটোমেটিক আসবে, নাম্বার অটোমেটিক আসবে, নাম্বারের জন্য পড়া আলাদা করতে হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আজকে থাকলো, আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আমরা কি করব তাহলে, পরের সোমবার আবার মিট করছি।